This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর বহুতলে যে ভোট কেন্দ্র তৈরি সেই নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর আলোচনা নয়। এই খবর আমি একবার বিগ ওয়ালে প্লে করতে বলবো পিসিআর কে। কি বলা হচ্ছে সেখানে, এই যে বহুতলে ভোট কেন্দ্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আর আলোচনা নয়। আর কি জানানো হচ্ছে, জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট দেখেই এরপর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বহুতলে ভোট কেন্দ্র তৈরি নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান ভিন্ন এবং তাদের সঙ্গে আর কোনো আলোচনা নয়। জেলা নির্বাচনী আধিকারিক যে রিপোর্ট দেবেন সেই রিপোর্ট দেখেই সিদ্ধান্ত নেবে বা নির্বাচন কমিশন। কমিশন সূত্র মারফত যে খবর আসছে যে বহুতলে ভোট কেন্দ্র তৈরি নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা করতে গেলে বিষয়টি আরও বেশি জটিল হয়ে উঠতে পারে। আর তাই আর আলোচনার পথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যেখানে নতুন ভোট কেন্দ্র তৈরির প্রয়োজনীয়তা রয়েছে সেখানে করা হবে, সেক্ষেত্রে ডিওদের রিপোর্টকে গুরুত্ব দেওয়া হবে বলে কমিশন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, এই যে বহুতলে ভোট কেন্দ্র করা সেটা নিয়ে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে জেলা নির্বাচনী আধিকারিকরা যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট দেখে এবার নির্বাচন কমিশন ভোট কেন্দ্র হবে কি হবে না সেই নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে। কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টি? আরে একটা বাড়ি প্রাইভেট হাই রাইজ বিল্ডিং গুলো প্রাইভেট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত, তো তাদের তো পারমিশন নিতে হবে। নির্বাচনী অথরিটি তারা আপনার বাড়িতে এসে একটা নির্বাচন কেন্দ্র করে দিতে পারে? তাদের অ্যাসোসিয়েশন ইয়েস বললে হবে, না বললে হবে না, পরিষ্কার কথা। এতে রাজনৈতিক দলের কথা কি আর মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা নির্বাচন আধিকারিকের কথাই বাকি। একটা বড় বাড়ি, সব থেকে বড় কথা সেখানটাতে যদি দেখা যায়, একটা তো নির্বাচন এর নিয়ম কানুন আছে, ন্যূনতম একটা ভোট হতে হবে একটা বুথে। আমি জোর করে গাইড জোরে করছি, এসব হচ্ছে বিজেপির মতলব। তাদের বাড়িতে বাড়িতে ভোট করে দেওয়ার চিন্তা। নিজেদের যারা চেনাশোনা তাদের বাড়িতে গিয়ে ভোট করে ইভিএম হাতে করে নিয়ে গিয়ে ভোট করিয়ে আনবে, এরকমই ভবিষ্যতে দেখব। সমস্ত নিয়ম কানুন জলাঞ্জলি দিচ্ছে, শুধু ভোট এই একটা নোটবন্দির মতন ভোটবন্দি করার চেষ্টা করছে। এসব হবে না, এই সাকসেসফুল হবে না। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই বহুতলে ভোট কেন্দ্র হবে কি হবে না সেই নিয়ে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো আলোচনায় তারা যাবেন না। সেক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিক যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের উপর ভিত্তি করে যেখানে প্রয়োজন সেখানেই ভোট কেন্দ্র হবে, কোনো ওজোর আপত্তি তারা আর শুনবেন না। এই গোটা বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আর একটু আগে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিচ্ছিলাম এই বিষয়টার উপর, সেখান থেকে বলা হচ্ছে এটা নাকি বিজেপিরই চক্রান্ত, নোটবন্দির মতো বিজেপি ভোটবন্দি করতে চাইছে তাই এগুলো হচ্ছে। প্রথম কথা হচ্ছে, উনি বলছিলেন সফল হবে না। যে লুঙ্গিধারী ভদ্রলোক ওনাকে একটা ঠিক কোমরের নিচে ক্যাচ করে দিয়েছিলেন, তার ফলে উনি কিন্তু ঠিক জায়গায় গিয়ে পড়েছিলেন, একদম তৃণমূলে। কচুবন যেটা দেখেছিলেন তা আসলে তৃণমূল। আমার বক্তব্য হচ্ছে, আজকের দিনে আমরা সবকিছু বাড়িতে বসে পেয়ে যাচ্ছি, আমরা অনলাইন সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। ভোটও যদি আমাদের বাড়িতে গিয়ে হয়ে যায় তাহলে আপত্তি করার কি আছে? এক, আর এরকমও নয় যে একটা হাউজিং যেখানে 200 মানুষ থাকে সেখানে ভোট হবে, যেখানে হাজারের কাছাকাছি বা 1000 মানুষ আছে সেই সব জায়গায় ভোট হবে। অসুবিধা কোথায়? এরা আসলে সিপিএম আমল থেকে এইগুলো যেটা হতো সেটা হচ্ছে হাউজিং গুলোর গেট বাইরে থেকে বন্ধ করে দেওয়া হতো। এখন নির্বাচন কমিশন বলছে হাউজিং এর গেট ভেতর থেকে বন্ধ হবে, যাতে আর বাইরের লোক ভেতরে না ঢুকতে পারে। তাতেই এদের কারণ এরা বুঝতে পারছে, এত নগ্ন ভাবে এরা এইগুলোর মানে প্রতিবাদ করছে, এইগুলোর আটকানোর চেষ্টা করছে। এতে মানুষ আরো বুঝতে পারছে যে এরা কতটা আতঙ্কিত, যে বহুতলের মানুষ ভোট দিলে সেই ভোট আর তৃণমূল পাবে না এবং তৃণমূল আর সরকারে আসতে পারবে না, এটা ওরা পরিষ্কার বুঝতে পেরেছে। তার ফলেই ওরা এরকম ভাবে তারস্বরে চিৎকার করছে।
আর একদম ওই মানে পিতৃ আনা হলে মানুষ যেরকম কাঁদে, ঘনিষ্ঠ আত্মীয় মারা গেলে যেরকম কাঁদে সেরকম ভাবে কাঁদছে। এটা কিছু বল। ধন্যবাদ সজল। আর এবার আপনাদের আরো একটা খবর দিই, এসআইআর ফর্মে নাম নথিভুক্তি কাকা দাদার নামে এরকম ক্ষেত্রে ডাক পেতে পারেন শুনানিতে। বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমার বাইরে অন্য কোনো সম্পর্ক উল্লেখ করে ম্যাপিং করা হলে তারা শুনানিতে ডাক পেতে পারেন। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার প্রদীপ্তর কাছে চলে যাব। প্রদীপ্ত, এই বিষয়টা একটু স্পষ্ট জানাও। দেখো, এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি তাতে 2002 সালের এসআইআর এর সঙ্গে এই এসআইআর পর্বে প্রায় 30 লক্ষ ভোটারের নাম পাওয়া যাচ্ছে না। এরপর দ্বিতীয় হচ্ছে সেলফ ম্যাপড, অর্থাৎ যাদের নাম 2002 সালে ছিল এমন যাদের নাম পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে যা জানা যাচ্ছে সেটা 2,93,00,000। আর পারিবারিক সম্পর্কের ভিত্তিতেই এনোমিনেশন ফর্ম যারা ফিল আপ করেছেন সেই সংখ্যাটা 3,84,00,000। এর মধ্যে যে বিষয়টা সামনে আসছে তা হলো কমিশন যেটা জানিয়েছিল বাবা মা ঠাকুরদা ঠাকুরমা দাদু এই সম্পর্কগুলোর বাইরে যারা যদি কোনো পারিবারিক সম্পর্ক নথিভুক্ত করে থাকে কেউ, অর্থাৎ কাকার কথা দাদার কথা জ্যাঠার কথা এই ধরনের যে সম্পর্কগুলোতে যারা নথিভুক্ত করেছে তাদেরকে কমিশন ডাকবে, শুনানি পর্বে ডাকবে এবং ইতিমধ্যেই সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে বলেই আমরা জানতে পারছি কমিশন সূত্রে। তার কারণ বহু ক্ষেত্রেই ভুয়ো সম্পর্ককে দেখিয়ে ভিনদেশি নাগরিক অর্থাৎ বাংলাদেশের বহু নাগরিক এই রকম ভুয়ো সম্পর্ক দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছিল, সেই নাম ছাঁকনির মাধ্যমে কিছুটা বাদ গিয়েছে, আরও কিছু রয়েছে এরকম আশঙ্কাটাও কিন্তু থেকে যাচ্ছে। এবং সেই কারণেই কমিশন যে নথিগুলোর কথা বলেছে সেই নথিগুলো নিয়ে এই হিয়ারিং পর্বে হাজির থাকতে হবে এবং যে হিয়ারিং পর্ব জেলা শাসকের অফিসে হবে গোটাটা ওয়েবকাস্টিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আলোচনা চলছে। অর্থাৎ যারা বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমার বাইরে কোনো পারিবারিক সম্পর্কের নাম নথিভুক্ত করেছেন এই এনোমিনেশন ফর্মে তাদের সবাইকে শুনানিতে ডাকা হবে, এমনটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ প্রদীপ্ত।